আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে এই করোনাকালীন সময়ে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে, অন্যকেও সুরক্ষিত থাকতে সাহায্য করবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের শব্দ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা শব্দ বলে থাকি। যেমন কলম, ক ল ম। লক্ষ্য করো, এখানে তিনটি ধ্বনি ক, ল এবং ম, তিনটি একত্রিত হয়ে কলম হয়েছে। কলম একটি অর্থবোধক শব্দ, একটি দ্রব্যের নাম বা একটি জিনিসের নাম। এরকম এক বা একাধিক ধ্বনি যদি একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় শব্দ। বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে বিভাজন করা যায় উৎস বা উৎপত্তি অনুসারে। উৎস বা উৎপত্তি অনুসারে। এবং গঠন অনুসারে ও অর্থানুসারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে বিভাজন করা যায়। এক নম্বর উৎস বা উৎপত্তি অনুসারে, এবং গঠন অনুসারে ও অর্থানুসারে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব উৎস বা উৎপত্তি অনুসারে। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা যায়। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসম, অর্ধতৎসম, দেশি তদ্ভব, দেশি ও বিদেশি। শিক্ষার্থী বন্ধুরা, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখন আমরা আসি প্রথমে তৎসম শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দের অর্থ হচ্ছে তৎ যোগ সম, অর্থাৎ তৎ মানে তার, সম মানে সমান। অর্থাৎ তৎসম শব্দের অর্থ দ্বারা তার সমান। অর্থাৎ বাংলা ভাষা যে সকল শব্দসমূহ সংস্কৃত থেকে সরাসরি প্রবেশ করেছে, কোনরূপ বিকৃতি ঘটে নাই বা কোনরূপ পরিবর্তন ঘটে নাই,
সংস্কৃত ভাষায় যেভাবে আছে হুবহু একইভাবে বাংলা ভাষা প্রবেশ করেছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি। দ্বিতীয়ত অর্ধ তৎসম। যেসব শব্দ সংস্কৃত থেকে কিছুটা বিকৃত হয়ে বা আংশিক পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে বলা হয় অর্ধ তৎসম। যেমন নেমন্তন, সংস্কৃত শব্দ নিমন্ত্রণ কিছুটা পরিবর্তিত হয়ে নেমন্তন হচ্ছে অর্ধ তৎসম, অর্থাৎ আংশিক বা কিছুটা বিকৃত হয়ে যে সকল শব্দসমূহ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তারপরে আছে তদ্ভব শব্দ। তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। যেসব বাংলা ভাষা যে সকল শব্দসমূহ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বা বিকৃত হতে হতে এমন রূপ ধারণ করেছে যে এখন আর দেখে বোঝাই যায় না যে সেটি সংস্কৃত শব্দ, অর্থাৎ পুরোপুরি বিকৃতি ঘটেছে, কিন্তু তার মূল উৎস সংস্কৃত। সে সকল শব্দসমূহকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত শব্দ চন্দ্র, সেটা বিকৃত হয়েছে প্রাকৃতে চন্দ্র এবং বাংলায় এসেছে চাঁদ। তদ্রূপ নাচ, বউ, কান, হাত ইত্যাদি হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ। যে সকল শব্দ অর্থাৎ আর্যদের আগমনের পূর্বেও এদেশে জনবসতি ছিল এবং তাদের ভাষা ছিল। আর্যরা দেশে আসার পরে আর্যদের প্রভাবে তাদের ভাষা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু পুরোপুরি বিলুপ্তি হয় নাই। কিছু কিছু শব্দ সে আর্যদের ভাষার মধ্যেও প্রবেশ করে, অর্থাৎ এদেশের আদি অধিবাসীদের ব্যবহৃত যেসব ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন ডেকি, কুলা, পেট, গলা, খবর, ডিঙ্গি, চাটাই, চাঙ্গারি, ধুপা, ডেউ, খুপা ইত্যাদি। বিদেশি শব্দ। যেসব শব্দ বিদেশি ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। অর্থাৎ এদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, রাজনৈতিক, ব্যবসায়িক বা সামাজিক কারণে বিদেশ থেকে বিভিন্ন লোকজন এদেশে এসেছে। তারা এদেশে কেউ বসতি স্থাপন করেছে, কেউ বা চলে গেছে। তারা যেহেতু এদেশে এসেছিল তাদের সাথে সাথে তাদের ভাষা থেকেও দুই একটি শব্দ বা কিছু কিছু শব্দ বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন চেয়ার, টেবিল, ফুটবল ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ 5 প্রকার, যথা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখন আমরা আলোচনা করব গঠন অনুসারে শব্দ শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 2 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 2 ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ।
মৌলিক শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে কোনো রকম ভিন্ন অর্থ প্রকাশ পায় না, যে সকল শব্দকে বিশ্লেষণ করলে বা ভেঙে দিলে কোনো রকম ভিন্ন অর্থ প্রকাশ পায় না সেগুলোকে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ বলে। অর্থাৎ যে সকল শব্দকে বিশ্লেষণ করা চলে না বা ভাঙা চলে না বা ভেঙে দেওয়া যায় না কিংবা ভেঙে দেওয়ার চেষ্টা করলে তার থেকে কোনো অর্থ পাওয়া যায় না সে সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ। যেমন কবি, খাতা, কবি, খাতা, মা ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, সাধিত শব্দ প্রত্যয় দ্বারা নিষ্পন্ন, উপসর্গ দ্বারা গঠিত বা সন্ধি বা সমাসযুক্ত শব্দকে সাধিত শব্দ বলে। প্রত্যয় দ্বারা নিষ্পন্ন, উপসর্গ দ্বারা গঠিত এবং সন্ধি বা সমাসযুক্ত শব্দকে সাধিত শব্দ বলে। যেমন প্রত্যয় সাধিত ডুব, যু, অন্ত, ডুবন্ত। উপসর্গ যুগে গঠিত যেমন নিবাস। সন্ধি গঠিত পরি, যু, ইক্কা, পরীক্ষা ইত্যাদি। কি বই দিত শারীরিক শিক্ষা, তারপর আপনার মানুষ আমি তো বলেছি মা এটা বই ভর্তি সূত্রে বলে কত শিক্ষার্থী বন্ধুরা, অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে আবার তিন ভাগে ভাগ করা যায়। অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে তিন ভাগে ভাগ করা যায়, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ় শব্দ এবং যুগ্রূঢ় শব্দ। যৌগিক শব্দ যেমন যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। অর্থাৎ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। যেমন বিদ্যালয়, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। এখানে বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ের নিমিত্তে যে গড়, তার উৎপত্তিগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। এই ধরনের শব্দ সমূহকে বলা হয় যৌগিক শব্দ। রূঢ় বা রূঢ় শব্দ যেসব শব্দের উপাদান বা প্রকৃতি ও প্রত্যয়ের প্রকৃত অর্থ প্রকাশ না করে অন্য একটি অর্থ প্রকাশ করে তাকে রূঢ় বা রূঢ় শব্দ বলে। যেমন পাঞ্জাবি, এর প্রকৃত ও প্রত্যয়গত অর্থ হচ্ছে 5 আব বিশিষ্ট স্থান, অর্থাৎ পাঞ্জাব দেশের অধিবাসীদের ভাষা। পাঞ্জাবি শব্দের অর্থ দ্বারা পাঞ্জাব দেশের অধিবাসীদের ভাষা, কিন্তু বাংলায় পাঞ্জাবি শব্দের অর্থ একটি জামা বিশেষ।
সুতরাং তার ব্যুৎপত্তির অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। এরকম শব্দগুলোকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। তারপরে আছে যুগ্র শব্দ। সমাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যামান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যুগ্র শব্দ বলে। যেমন পঙ্কজ অর্থাৎ পঙ্কে জন্মে যা জন্মে, পঙ্কে যা জন্মে, পঙ্কে বা কাদায় যা জন্মে তাকে বলা হয় পঙ্কজ। তা দ্বারা শৈবাল, পদ্মফুল প্রভৃতি বোঝায়। পঙ্কজ বলতে সাধারণত শৈবাল বা পদ্মফুল। পঙ্কজ শব্দের অর্থ পদ্মফুল, কিন্তু আমরা পঙ্কজ বলতে তার ব্যবহারিক অর্থ পদ্মফুল অর্থাৎ পদ্মফুলকে বুঝি। কিন্তু পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পঙ্কে জন্মে যা জন্মে। পঙ্কে অনেক কিছুই জন্মিতে পারে, কিন্তু পঙ্কজ ব্যবহারিক অর্থ সবগুলো না, শুধু পদ্ম। তেমনি মিষ্টান্ন, জলদর, জলদ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। এখন তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। বাংলা ভাষার শব্দসমূহকে কোন কোন শ্রেণীতে বিভক্ত করা যায় এবং প্রত্যেক প্রকার শব্দের উদাহরণ সহ বর্ণনা দাও। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ। বাবু বাবু